হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থেকো। আজকের যে প্রথম যে ঘটনাটি আছে, লিখেছে রত্না চক্রবর্তী। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। এই গল্পটা আমাকে বলেছিল আমার ভূতু মামা। ভূত মামা এই কারণেই বলি, কারণ মামা আমাকে ছোটবেলায় অনেক ভূতের গল্প বলতো। উনি আমাদের বেশ পরিচিত। এনাকে নিয়ে আমি আগে বহুবার অনেক জায়গায় গেছি এবং আমাকে বহু ভূতের ঘটনা বলেছে। আমি ছোটবেলায় ওনার কাছে গল্প শোনার জন্য বায়না করতাম। গল্প শোনা এবং পরবর্তীকালে বলাটা আমার একটা নেশা। ছোটবেলায় বড্ড জোর জুলুম করতাম বলেই উনি বানিয়ে বানিয়ে খুব সুন্দর সুন্দর গল্প বলতেন। এত সুন্দর গল্প বলতেন, সত্যি মিথ্যার পার্থক্য বোঝা যেত না। তবে এই গল্পটা আমার একটু বড় বয়সে শোনা, আর গল্পটা বলার সময় ওনার গলার আর চোখ মুখের ভাবে একটা পরিবর্তন দেখেছিলাম। তাতেই আমার কেমন যেন মনে হয়েছিল এটা গল্পটা কল্পনা সত্যি। এই গল্পে কোনো ভূতের অস্তিত্ব নেই, কোনো কার্যকরণ নেই, কিন্তু আমার বেশ ভয় লেগেছিল। তাই গল্পটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভূতু মামার একটা বন্ধু ছিল, রাজু বলে। সে ভূতু মামার থেকে অনেকটা ছোট, কিন্তু তাও তার সাথে ভীষণ বন্ধুত্ব ছিল ভূতু মামার। মামার বন্ধু বলে আমিও রাজু মামাই বলতাম। রাজু মামা বেশ গরিব ঘরের ছেলে। বড় হওয়ার পর অনেক চেষ্টা করে তিনি একটা প্রাইভেট চাকরি পেলেন। লেখাপড়ায় তেমন ভালো ছিলেন না, এর থেকে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা কমই ছিল। কিন্তু চাকরির স্থলটা তাদের মল্লিকপুর থেকে অনেকটা দূরে। ডেইলি প্যাসেঞ্জারি করতে অবশ্য খুব খরচা পড়ত, কারণেই ট্রেনে ট্রেনে মাধ্যমিক ছিল। তারপরে বাসে যেতেন অনেকটা। তারপর রাজু মামা নেমে অনেকটা পথ হেঁটে যাতায়াত করতেন, কিন্তু প্রচুর বেশি সময় লাগতো বাড়ির বাইরের সারাক্ষণ। কোন সকালে বের হতেন আর প্রাইভেট চাকরি করে ফিরতেন। ফিরতে অনেক রাত হতো, খাওয়া দাওয়ারও খুব কষ্ট হতো। ছুটি ছাড়া ছিল না, বিশ্রামও তেমন পেত না। তাই রাজু মামার মা বলেছিলেন কর্মস্থলের কাছাকাছি একটা ঘর দেখে নিতে। শনিবার দিন চলে আসবে এখানে, তারপর রবিবার থেকে সোমবার ভোরে আবার বেরিয়ে যাবে। তবু তো ঘরের ভাত খাওয়া হবে, ছেলেটা একটু বিশ্রাম পাবে। কিন্তু যে জায়গায় চাকরি করতেন সেই জায়গাটা বেশ শহরের মতো ছিল, একটু আভিজাত জায়গা, পুরনো আমলের শহর। বাড়ি ভাড়া সেখানে বেশ বেশি। গাড়ি ভাড়ার থেকে যদি বাড়ি ভাড়া সামান্য বেশি হতো তাহলে খুব একটা গায়ে লাগতো না, শরীরের জন্য পুষিয়ে যেত। কিন্তু বাড়ি ভাড়ায় গাড়ি ভাড়ার আকাশ পাতাল তফাৎ। রাজু মামার পক্ষে তাই সেটা করা সম্ভব ছিল না। এমন সময় রাজু মামা একটা খুব কম ভাড়া ঘর পেলেন। রাজু মামা যে অফিসে চাকরি করতেন সেখানকার দারোয়ানি খবরটা দিয়েছিলেন। বাড়িটা শহরের একদম বাইরের দিকে, বেশ খানিকটা হাঁটতে হবে অফিসে আসার জন্য। কিন্তু সে তো এমনিতেও রাজু মামাকে বাস থেকে নেমে হাঁটতে হতো। সকালবেলা হাঁটার আর কষ্ট কি, সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাবেন, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যাবেন। বাড়িটা দেখার জন্য তিনি ভূতু মামাকে ডাকলেন। ভারী দুর্বল মনেরও শরীরে ছিলেন তিনি। ভূতু মামা তাকে যথেষ্ট স্নেহ করতেন, আর রাজু মামা আর তার পরিবার খুব ভরসা করতেন ভূতু মামাকে। ভূতু মামারও তখন কাজের চাপ ছিল, তাই অফিসের দিনে যেতে পারলেন না। বললেন একটু ছুটির দিন দেখে যাবে। দারোয়ানদের কাছ থেকে বাড়িটার খবর নিলেন। বাড়িটা ফাঁকা আছে, একটু শহরের বাইরে বলে দোকান বাজার সব অনেক দূরে দূরে। পুরনো আমলের ভাঙা বাড়ি, টানা বেশ ভালোই বাড়িতে। একদম একা বাড়িওয়ালা পর্যন্ত এখানে থাকে না, বুড়ো বুড়ি কাশিতে থাকেন। ভাড়া দিয়ে টাকাটা দোকানদারের কাছে দিতে হবে, সে পাঠিয়ে দেবে তাদেরকে। দারোয়ান রবিবার আসবে শুনে দোকানদারের থেকে বাড়ির চাবি জোগাড় করে
তাদের দিল। ভূতু মামা সেদিন গেল তখন সন্ধে প্রায় 8টা মতো বাজে। ভূতু মামা যখন সে বাড়িতে যায়, ভূতু মামা দেখে যে বাড়ির আশপাশটা বেশ নির্জন, আশপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই। প্রথমে ভূতু মামা ভাবল যে এখানে কিভাবে রাজু মামা থাকবে একা একা। বাড়িটা দোতলা, ওপরতলা তালা দেওয়া এবং নিচতলাটাও তালা দেওয়া। রাজু মামা অনেক কষ্ট করে বাড়িটা ভাড়া নিয়েছে, তাই ভূতু মামা কিছু বলল না রাজু মামাকে। ভূতু মামা একা একাই সেদিন রাতে ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। রাজু মামা বাড়ি গিয়েছিল সোমবার ফিরবে। রাত তখন প্রায় 10টা মতো বাজে। দারোয়ান এসে খাবার দিয়ে যায়। ভূতু মামা খাবার খেয়ে শুয়ে পড়ে। ঠিক এমন সময় ভূতু মামার মনে হয় বাইরের ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে এবং ভূতু মামার দিকে একভাবে তাকিয়ে আছে। ভূতু মামা খুবই সাহসী ব্যক্তি ছিল। তিনি প্রথমে এইসব জিনিসকে অতটা গুরুত্ব দেয়নি। তিনি সাহস করে ঘরে শুয়েছিল। আবার ভূতু মামা খেয়াল করে সেই ছায়ামূর্তিটি আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করছে। কিন্তু অদ্ভুত বিষয়, ঘরের দরজা বন্ধ করা। ভূতু মামা প্রথমে ভাবে যে এটা কি করে সম্ভব। তারপরে ভূতু মামা একটা সিগারেট ধরায় বিছানা থেকে উঠে। তখন ভূতু মামা স্পষ্ট দেখতে পায় একজন পুরুষ মানুষ ব্যালকনির ওইখানে দাঁড়িয়ে আছে এবং ভূতু মামার দিকে একভাবে তাকিয়ে আছে। ভূতু মামাকে কিছু বলার চেষ্টা করছে। ভূতু মামা সাহস নিয়ে ঘরের লাইটটা অন করে, কিন্তু ঘরের আলো কোনো মতেই জ্বলছিল না। হঠাৎ করে ভূতু মামা শুনতে পায় বাথরুমের ভেতর থেকে জল পড়ার শব্দ। ভূতু মামা ছুটে গিয়ে বাথরুমে যায় এবং গিয়ে দেখে কলের মুখ খোলা। ভূতু মামা যখন বাইরে চলে আসে তখন সে ছায়ামূর্তিকে আর সে দেখে না। তারপরে আর কিচ্ছু হয়নি। পরের দিন সকালে রাজু মামা যখন ফেরে, রাজু মামাকে সমস্ত ঘটনা খুলে বলে। রাজু মামা প্রথমে বিশ্বাস করতে চায়নি। রাজু মামা বলল, তুমি হয়তো ঘুমের ঘরে ভুল কিছু দেখেছ। ভূতু মামা এই নিয়ে আর কোনো কথা বাড়ায়নি। ভূতু মামা চলে আসে। এরপরে যেটা ঘটে সেটা রাজু মামা কখনোই ভাবতে পারেনি যে তার সাথে এমনটা ঘটবে। তার 2 দিন পর রাজু মামা খুবই ক্লান্ত ছিল। কাজ থেকে ফিরে কিছু না খেয়েই শুয়ে পড়ে। রাত তখন 12টার কাছাকাছি। রাজু মামার হঠাৎ মনে হয় তার বিছানার পাশে কেউ একজন বসে আছে এবং সে রাজু মামার মাথায় হাত বোলাচ্ছে। হঠাৎ করেই রাজু মামার ঘুমটা ভেঙে যায় এবং দেখে ঘরে একটা ঠান্ডা বাতাস বইছে। রাজু মামা অনুভব করে যে সত্যি ঘরের ভেতরে কেউ একজন উপস্থিত ছিল। এরপরে রাজু মামা ভূতু মামাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। ভূতু মামা বলে যে তুই চলে আয়, তোর জন্য আমি নতুন কোনো ঘর দেখে দেব। তারপর রাজু মামা সেই ঘরটা ছেড়ে দেয়। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং সবাইকে রিকোয়েস্ট করবো যারা ঘটনা শুনছো লাইক করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং বলতে চাই আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে নর্থ বেঙ্গলের ঘটনা। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার বেশ অদ্ভুত লাগছিল। যিনি ঘটনা লিখেছেন নাম সুজাতা ব্যানার্জি। তিনি তার পরিবারের সাথে ঘটনাটি ঘটে এবং যেভাবে ঘটনাটি ঘটেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। 3/7/2024 আমরা নর্থ বেঙ্গলের সিটংয়ের বাড়িতে গেছিলাম। সেখানে বেড়াতে গিয়ে খুব ভালো অনুভূতি ছিল। ওখানে একটা হোমস্টে উঠি। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে গেছিলাম। এই সিজনে ওই হোমস্টেতে শুধু আমরাই ছিলাম। রাত
11টা নাগাদ আমার হাজবেন্ড আর ছেলে ঘুমিয়ে পড়েছিল। আমি জেগে ফোন ঘাঁটছিলাম। ঠিক রাত 12টা নাগাদ আমাদের রুমের দরজাতে কেউ জোরে জোরে ধাক্কা মারছিল। মনে হচ্ছিল কেউ লাথি মারছে। এই রুমের দরজার পাশে একটা গ্লাস উইন্ডো ছিল, সেটা দিয়ে দরজাটা কেউ দাঁড়ালে দেখা যেত। আমি এই আওয়াজের খুব ঘাবড়ে যাই, ভাবি কোনো চোর বা গুন্ডা অ্যাটাক করেছে। আমি তাড়াতাড়ি একটা ছিটকানি দিয়ে দরজা দিই। খুব জোরে জোরে লাথি মারছে এবং ছিটকালি খুলে আসছিল। আমি দরজা না খুলে পাশের ওই উইন্ডো গ্লাস দিয়ে দেখছি যে সেখানে কেউ নেই, অথচ কেউ লাথি মারছে জোরে জোরে। তারপর লাথির সাউন্ড বন্ধ হয়ে যায়। ব্যালকনিতে কেউ টোকা দিতে শুরু করে। একটা আশ্চর্য ব্যাপার হলো, এত আওয়াজে আমার হাজবেন্ড আর ছেলের ঘুম ভাঙেনি। ওরা ডিপ ঘুমাচ্ছিল। বেশ খানিকক্ষণ এটা চলে। তারপর আমি হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করি। তারপর সব থেমে যায় আর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয় আর রুমের টেম্পারেচার 42 ডিগ্রি হয়ে যায়। ভীষণ গরম, যেটা শিটংয়ে একেবারে ইম্পসিবল। এটা গরমেও আমার হাজবেন্ড ও ছেলের ঘুম ভেঙেনি। তারপর আমি একটু বিছানাতে শুই। রাত 2:30 নাগাদ কেউ যেন আমার মাথাতে জোরে প্রেসার দিতে শুরু করে। রুমের লাইট জ্বালানোই ছিল, বাট কাউকে দেখতে পাইনি। তারপর আমার হনুমান চালিসা পাঠ করে নিজেকে ফ্রি করি। সারা রাত জেগে থাকি। আজ সকালে ওই হোমস্টে যিনি কুক করে তাকে সবকিছু বলি। উনি বলেন ওটা নাকি কুকুরের আওয়াজ, অথচ আমি কোনো কুকুরকে দেখতে পাইনি। আর ব্যালকনিতে কারোর পোকা মারার আওয়াজ পেয়েছিলাম, সেটাও সম্ভব নয়। তবে আমি সেই হোমস্টের নামটা এখানে উল্লেখ করতে চাই না, হয়তো হতে পারে আমার মনের ভুল। তবে এটা আমার জীবনে একটা বড় অভিজ্ঞতা, তাই আমি লিখে জানালাম। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের হয়তো ছোট ছিল ঘটনাটা, বাট কিছু কিছু ঘটনা আছে না যে ছোট হলেও জিনিসগুলো বেশ ভয় লাগে। এটাও কিন্তু ঠিক তারই মধ্যে একটা ঘটনা, যে হয়তো ঘটনাটা ছোট কিন্তু ঘটনার মধ্যে একটা ভয়ের ব্যাপার কিন্তু আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং লাইক করতে ভুলো না যারা গল্প কথার ঘটনা আজকে ফার্স্ট টাইম শুনছো। এরপরেও আরেকটি ঘটনা আছে, সেই ঘটনাটিও বেশ ভয়ের। আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। পরপর দুটি ঘটনা আমি বলতে চাই। যদি এই ঘটনাটা সেরকম ছোট হয় তাহলে আমি আর একটা ঘটনা শোনাবো। চলে যাচ্ছি কথা না বাড়িয়ে আজকের তৃতীয় ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছে অর্ক চ্যাটার্জি। তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি 2003 সালের জুলাই মাসে। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার কাকিমা কলকাতার একটা নামী হাসপাতালে নার্সের কাজ করত। তার কাজ ছিল কোনো সিরিয়াস অপারেশনের সময়ে ডাক্তারবাবুদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতে হাতে দেওয়া। এক রাতে আমার কাকির অপারেশন থিয়েটার থেকে অপারেশনের পরে ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিসপত্র একটা ট্রেতে করে নিয়ে 13 নম্বর ওয়ার্ডের সামনে দিয়ে হাসপাতালের স্টাফ রুমের দিকে যাচ্ছিল। রাতে ডিউটি থাকায় কাকিমা বাড়ি থেকে রাতের খাওয়ার একটা টিফিন ক্যারিতে করে নিয়ে গিয়েছিল, অবসর সময়ে বাকি স্টাফদের সাথে ভাগ করে খাবে বলে। স্টাফ রুমে যাওয়ার সময় আমার কাকিমা হাসপাতালের একটা ওয়ার্ডের সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখতে পায়। লোক দুটো ওয়ার্ডের বাইরে রাখা ডাস্টবিনের সামনে পেছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। কাকিমা সেই সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ডাস্টবিনে ফেলার জন্য যেই লোক দুটোকে বলছে একটু সরে দাঁড়াতে, তখনই সেই লোক দুটো কাকিমার দিকে এক ঝলক ঘুরে তাকিয়ে ওয়ার্ডের সামনে গিয়ে হাওয়া হয়ে সেই অদৃশ্য হয়ে যায়। তাদেরকে আর দেখা গেল না। অদৃশ্য হওয়ার আগে লোক দুটোকে এক ঝলক দেখে কাকিমার সর্বাঙ্গ কেঁপে উঠেছিল
এরকম ভয়ঙ্কর চেহারা কাকিমা এর আগে কখনো দেখেনি বা দেখার আশাও হয়তো করেনি। লোক দুটোর মুখগুলো পুরোপুরি পোড়া আর ক্ষতবিক্ষত ছিল। মুখের মাংস আর চামড়া গলে গলে পড়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে, আর সাথে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে তাদের মুখের ওপর। এই দৃশ্য দেখে কাকিমার থাকতে না পেরে সেখানেই অজ্ঞান হারিয়ে যায়। কিছুক্ষণ পর বাকি স্টাফরা কাকিমার মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরলে কাকিমা তাদের পুরো ঘটনা খুলে বলে। একজন স্টাফ জানায় যে বেশ কয়েক বছর আগে এই হাসপাতালে রাত 3:30টার দিকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই সময় হাসপাতালে গুটি কয়েক রোগী আর তাদের পরিবারের লোকজন ছিল। সাথে ছিল 4 জন অ্যাটেন্ডেন্ট আর 2 জন ডাক্তার আর নার্স। বেশিরভাগ ডাক্তার আর নার্সরা সেই সময় যে যার বাড়ি চলে গিয়েছিল। আগুন লাগার সাথে সাথে দমকলে খবর দেওয়া হয়। ডাক্তারবাবু, নার্স, অ্যাটেন্ডেন্ট আর কিছু রোগী আর তার পরিবারের লোকজন কোনো মতে হাসপাতালের বাইরে এলেও 2 জন রোগীকে আর বের করা সম্ভব হয়নি। দমকল অনেক চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই সেই 2 জন রোগী আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে নাকি অনেকেই আছে যে এই হাসপাতালের আশেপাশে তাদেরকে ঘুরতে দেখে। এটা শোনার পরে আমার কাকিমা প্রচণ্ড কষ্ট এবং সাথে ভয় দুটোই পায়, কিন্তু সেদিন কিন্তু আমার কাকিমার কোনো ক্ষতি হয়নি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাগুলি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং বলতে চাই যারা গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে। ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে রাখি, যারা ঘটনা শুনছো তাদেরকে আমি একটা রিকোয়েস্টই সবসময় করি যে ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে রিকোয়েস্ট করি, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। চলে যাবো আজকে লাস্ট ঘটনায়। আশা করব আজকে যে লাস্ট ঘটনাটি আছে এটাও তোমাদের বেশ ভয় লাগবে, এবং আজকে কেমন লাগলো প্রথম ঘটনাগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলে যাচ্ছি আজকে লাস্ট ঘটনায়। আজকে যে লাস্ট ঘটনাটি আছে, যিনি পাঠিয়েছে তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি, কিন্তু তার নাম তিনি উল্লেখ করেনি। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। ঘটনাটা 2011 সালের ডিসেম্বর মাসে। সেই দিনের কথা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার কলেজের এক বন্ধু রাজীবের বিবাহ উপলক্ষে আমি কলকাতা থেকে ট্রেন যোগে আলিপুরদুয়ারে আমার যাওয়া। এর আগে আমি কখনো সেখানে যাইনি। বলতে গেলে সেটাই আমার প্রথম আলিপুরদুয়ার যাত্রা। আমার আসন সংকৃত ছিল S7 কামরার একটা লোয়ার বার্থে। রাতে ট্রেন হওয়াতে বাড়ি থেকে সামান্য কিছু খেয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পর নিজের সিটের নিচে ব্যাগপত্র রেখে আমি শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুমটা হঠাৎ ভেঙে গেল প্রকৃতির ডাক পাওয়ার কারণে। রাত তখন প্রায় 3টে কি 3:30 হবে। ট্রেনের বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন, আর পুরো কামরার একমাত্র কয়েকটা হালকা নীলাভ আলো জ্বলছে। সে যাই হোক, সিটের থেকে নেমে চপ্পলটা পরে বাথরুমের দিকে সেই আলোর ওপর ভর করে এগোতে লাগলাম। বাথরুমের সামনে চলে এসেছি। এমন সময় দেখি সেখানে জলের কলের সামনে কে জানি একজন দাঁড়িয়ে। হালকা আলোতে দেখলাম যে লোকটার পুরো শরীরটা একটা চাদরে ঢাকা। ভাবলাম হয়তো আমার মতনও সেও বাথরুমে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। আমি বিরক্ত সহকারে লোকটাকে বললাম সেখান থেকে সরে দাঁড়াতে। লোকটার চেহারাটা সেই নীলাভ আলোতে এক ঝলক দেখে আমার সত্যি ভয় লেগে গিয়েছিল।
লোকটার মুখের আধা ভাগ বিশ্রীভাবে পোড়া আর চোখ দুটো মনেহীন, সেখানে মনির বদলে একরাশ কালো অন্ধকারের মতো অতুল গহ্বর। আমার কথা শুনে এবার লোকটা এক ঝলক আমার দিকে তাকিয়ে কামরার দরজার সামনে গিয়ে দরজাটা খুলে চলন্ত ট্রেন থেকে দিল এক লাফ। এরপর শুধু এক তীব্র আর্তনাদ শোনা গেল। তারপর আমার সব চুপচাপ, আর কোনো সারা শব্দ নেই। সেই দৃশ্য দেখে আমার সেখানেই প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। কোনো মতে বাথরুম সেরে ভগবানের নাম জপতে জপতে নিচে সিটে গিয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন তখন নিউ কুচবিহার স্টেশনে ঢুকে পড়েছে। রাতের ঘটনার রেশ তখনও আমার মনে রয়ে গিয়েছে। লোকটার সেই ভয়ানক চেহারাটা আমার চোখের সামনে তখনও জল করছে। টিকিট চেকারকে রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতে দেখলাম ওনার মুখটা কেমন জানি একটু চিন্তিত হয়ে গেল। আমাকে কামরার এক প্রান্তে ডেকে নিয়ে গিয়ে বলল, এই ট্রেনে বছর 5 আগে এক রাতে একবার আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে এই কামরার সাথে আরও বেশ কিছু লোক কামরায় পুড়ে যায়। বেশ কিছু লোক অগ্নিদগ্ধ হয়ে কামরাতেই ঝলসে মরে যায়। আর বেশ কিছু লোক পালিয়ে নিজে প্রাণ বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যায়। তাদের বিশ্রীভাবে পোড়া লাশগুলো পরে উদ্ধার করা হয়। এরপর থেকেই ট্রেনে মাঝে সাঝেই সেই দৃশ্য অনেকেই দেখেছে আর ভয়ও পেয়েছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি। আমি সেই দৃশ্য গতকাল রাতে দেখেছিলাম। বন্ধুর বিবাহ অনুষ্ঠান শেষে ফিরে এলাম নিজের বাড়ি, কিন্তু আজও সেই ঘটনা আমি ভুলতে পারিনি। তার সাথে সেই হতভাগ্য লোকগুলোর কথা মনে পড়লে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আসলে এমন কিছু ঘটনা ঘটে যা ভুলেও ভোলা যায় না। এটাই ছিল ঘটনাটি কিন্তু বেশ অন্যরকম ছিল। এরকম ট্রেন দুর্ঘটনা কিন্তু আমরা এখন মাঝে মাঝেই শুনতে পাই। সত্যি এরকম ঘটনা কিন্তু খুবই দুঃখর ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো, এবং ঘটনা কেমন লাগছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করে দাও, শেয়ার করে দাও। ঘটনা কেমন লাগলো আজকে সব কটা ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, এবং একটা রিকোয়েস্ট, লাইক করে গল্পকথার পাশে থেকো। এবং বলতে চাই যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। অনেক ধন্যবাদ আজকে ঘটনাগুলি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।